ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন অ্যান্ড গুড ইভিনিং। আজকে আমরা যেটা পড়বো পেডাগোগির প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আগের দিন আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন পড়েছিলাম। তো এগুলো আমরা পড়ছি কেন? কারণ এটা মাথায় রাখবেন, শুধুমাত্র আপনারা যে ইন সার্ভিস স্টেটের ক্লাস করছেন সেটাতেই কাজে লাগবে এমন না। এটা ডাব্লিউবিসিএস স্টেট এবং সিটেট সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে সাবজেক্ট ম্যাটারগুলো আছে সেগুলোকে প্রস্তুত করা হয়েছে। কেমন? তো চলুন আজকে আমরা পেডাগোগির আপনাদের সিলেবাস অনুযায়ী যেটা মানে কি বলবো, মানে বিগত ইয়ার্সের যে সিলেবাস ছিল সেই অনুপাতেই তো আমরা আগাচ্ছি। তো সেই অনুপাতে সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এটা আজকে আমরা পড়বো। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মধ্যে আমরা কি পাবো না, language teaching is the process by which certain desirable changes are brought about in the behavior of the learner. Language teaching have following principles. আচ্ছা, আমরা এই যে ইংলিশটা পড়ি বা যে কোনো ভাষায় পড়ি না কেন, যে কোনো সাবজেক্টই পড়ি না কেন, সেই সাবজেক্টটা আমরা জানি আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়তে হয়। আর যেহেতু আমরা এটা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখছি, আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে। তাই আমরা জানি যে শুধু ল্যাঙ্গুয়েজ পড়লে হবে না, সেই ল্যাঙ্গুয়েজ টিচিং এর কিছু প্রিন্সিপালস আছে, সেগুলোকে আমাদেরকে জানতে হবে। আজকে আমরা জানবো কি কি প্রিন্সিপালস আছে। আপনার কিছু নেই। ফার্স্ট আছে অ্যাপ্লিকেশন অফ থিওরি অফ লার্নিং। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ থিওরি অফ লার্নিং মানে লার্নিং এর যে থিওরি সেটাকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে, প্রয়োগ করবো কিভাবে। না, সেটা যে আমরা জানি লার্নিং কি জিনিস, আগের দিনে আমরা পড়েছিলাম। লার্নিং ইজ ডিফাইন্ড অ্যাজ modification of behavior to meet environmental requirements. There are different types of theories about learning. Notable ones are মানে এই যে আমরা লার্নিং এর যে থিওরি আমরা জানি, অনেক থিওরি আছে। তার মধ্যে যেগুলো নোটেবল, উল্লেখযোগ্য যেগুলো, রিমার্কেবল যেগুলো, সেগুলোই আমরা পড়ব। ঠিক আছে, তাহলে লার্নিং কি না, মডিফিকেশন অফ বিহেভিয়ার টু মিট এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস মানে পরিবেশগত চাহিদা অনুসারে আমাদের আচরণের যে পরিবর্তন, তাকে আমরা বলেছিলাম লার্নিং বা বাংলায় বলেছিলাম শিখন। এবার আমরা দেখব এর প্রিন্সিপালস গুলো কি কি আছে। না, ফার্স্ট আছে কানেকশনিজম। কানেকশনিজম কি না, এর মধ্যে কি থিওরি আছে না, এর মধ্যে আছে স্টিমুলাস রেসপন্স থিওরি। কি থিওরি আছে এর মধ্যে না, স্টিমুলাস রেসপন্স থিওরি। ঠিক আছে, এই থিওরিটার আর একটা নাম কি না, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড। এবার এই থিওরিটা বা এই প্রিন্সিপালসটা কে আবিষ্কার করেন বা কে প্রোপাউন্ড করেন, সেটা হচ্ছে থর্নডাইক। ঠিক আছে, তাহলে যদি কোয়েশ্চেন আসে স্টিমুলাস রেসপন্স থিওরি বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড ওয়াজ ফার্স্ট প্রোপাউন্ডেড বাই, তাহলে আমাদের কাছে কোয়েশ্চেন কি আসবে, আনসার কি আসবে না, থর্নডাইক। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড, থর্নডাইক এর মধ্যে কি কি ল গুলো রেখেছেন, মানে এই থিওরিটার মধ্যে কি কি আছে না, এর প্রধান তিনটে ল আছে। সেই তিনটে ল কি না, তিনটে ল হচ্ছে ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট অ্যান্ড ল অফ রেডিনেস। ল অফ এক্সারসাইজ কি না, ল অফ এক্সারসাইজ হচ্ছে যদি আমরা এক্সারসাইজ বা অনুশীলন বেশি করি তাহলে কি হবে, আমাদের পারফেকশন বাড়বে। আর যত আমরা এক্সারসাইজ কম করব আমাদের পারফেকশন তত কমবে। ক্লিয়ার? এটা গেল ল অফ এক্সারসাইজ। নেক্সট আছে ল অফ এফেক্ট। হয়েছে, ল অফ এফেক্ট 2 নম্বর ল। 3 নম্বর ল কি আছে না, ল অফ রেডিনেস। এছাড়াও কিছু মাইনর লজ আছে। মাইনর লজ গুলো কি, ল অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম এক্সটার্নাল স্টিমুলাস, মানে একই বহিরাগত উত্তেজনার উপরে যে আমাদের বিভিন্ন ধরনের রেসপন্স কাজ করে, সেটা হচ্ছে ল অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম এক্সটার্নাল স্টিমুলাস। নেক্সট আছে ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি। নেক্সট আছে ল অফ অ্যাসিমিলেশন অর অ্যানালজি। আর লাস্ট আছে ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। তাহলে আমরা কি পেলাম না, স্টিমুলাস রেসপন্স থিওরি মানে উত্তেজনার প্রভাবে সাড়া দেওয়া বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড। তো এই মেথডটার প্রোপাউন্ডার কে না, থর্নডাইক। এর মধ্যে কি আছে না, তিনটে মেজর লজ আছে আর কিছু মাইনর লজ আছে। মেজর লজ গুলোর মধ্যে ফার্স্ট কে আছে না, ফার্স্ট আছে ল অফ এক্সারসাইজ, তারপরে কি আছে ল অফ এফেক্ট, আর নাম্বার 3 হচ্ছে ল অফ রেডিনেস। তাহলে এই তিনটে পেলাম আমরা মেজর লজ। ঠিক আছে, যদি বলে মেজর লজ গুলো কি কি, তখন এই অপশানে থাকবে এই তিনটে লজ, যে অপশানে থাকবে আমরা সেই অপশানটা নেব। ক্লিয়ার? নেক্সট মাইনর লজ মধ্যে কি পেলাম না, ল অফ মাল্টিপল রেসপন্স টু দা সেম এক্সটার্নাল স্টিমুলাস, ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি, ল অফ অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যানালজি, আর ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। তাহলে এই গেল ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড বা স্টিমুলাস রেসপন্স থিওরি থর্নডাইকের। ঠিক আছে, নেক্সট আমরা যদি যাই তাহলে কি পাবো, নেক্সট কি ল পাবো না, এবার আছে কন্ডিশনিং থিওরি স্টেটস দ্যাট। এবার আছে কন্ডিশনিং থিওরি।
কন্ডিশনিং থিওরি কি? কন্ডিশনিং থিওরি স্টেটস দ্যাট লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ conditioning of the natural response with an artificial stimulus in place of natural stimulus. তাহলে কন্ডিশনিং থিওরিটা কি না, কন্ডিশনিং থিওরিটা কি বলছে না, কন্ডিশনিং থিওরিটা বলতে চাইছে যে আমাদের যে ন্যাচারাল স্টিমুলাস থাকে বা প্রাকৃতিক যে আমাদের উত্তেজনাগুলো থাকে, তো সেটাই সারা না দিয়ে যে আর্টিফিশিয়াল স্টিমুলাস থাকে, ঠিক আছে, মানে কৃত্রিম ভাবে আমরা যেটা প্রয়োগ করি, সেই কৃত্রিম স্টিমুলাসের উপর যে রেসপন্স, সেটার উপরে আছে কন্ডিশনিং থিওরি। এবার কন্ডিশনিং থিওরি আবার দু রকম আছে, ঠিক আছে। কে কে আছে না, একটা আছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, এটাকে প্রপোজ বাই বিএফ স্কিনার। তাহলে বিএফ স্কিনার যেটা আছে সেটা হচ্ছে কি অপারেন্ট কন্ডিশনিং থিওরি। আর একটা আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, সেটার প্রোপাউন্ডার কে কে না, প্যাভলভ অ্যান্ড ওয়াটসন। তাহলে আমরা কন্ডিশনিং থিওরিটা কি পেলাম না, কন্ডিশনিং থিওরি আমরা যেটা পেলাম যে ন্যাচারাল রেসপন্সের ক্ষেত্রে যে ন্যাচারাল স্টিমুলি থেকে আর্টিফিশিয়াল স্টিমুলিটা বেশি কাজ করে। আচ্ছা, এটার উপরে দুটো ক্যাটাগরি আছে, কি কি না, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, কি বললাম, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, সেটাকে না বিএফ স্কিনার, বোরাস ফ্রেডরিক স্কিনার, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং কার কার না, প্যাভলভ অ্যান্ড ওয়াটসন, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমে কি পেলাম, আবার আপনাদেরকে আমি আরেকবার করে মনে করে দিচ্ছি, এখানেই হয়ে যাবে, এখানেই তৈরি হয়ে যাবে জিনিসটা, প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। নাকি না ফার্স্ট আমরা পেয়েছিলাম কি না, ফার্স্ট আমরা পেয়েছিলাম কানেকশনিজম, তার আন্ডারে কি ছিল না, তার আন্ডারে ছিল স্টিমুলাস রেসপন্স থিওরি বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড। এটা কে প্রপাউন্ড করেছিলেন না, থর্নডাইক। এর মধ্যে কি আছে না, তিনটে মেজর ল আছে, ল অফ এক্সারসাইজ, ঠিক আছে, আর কি কি ছিল, ল অফ রেডিনেস ছিল, আর ল অফ স্টিমুলাস রেসপন্স থিওরি, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আরো আমরা মাইনর লস পেয়েছিলাম, এটা গিয়েছিল কি না, এটা গিয়েছিল থর্নডাইকের কি না ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড বা স্টিমুলাস রেসপন্স থিওরি। নেক্সট যেটা পাচ্ছি হচ্ছে কন্ডিশনিং থিওরি। কন্ডিশনিং থিওরি জিনিসটা কি, এটা কি বলতে চায় না, কেউ একজন যে সারাটা দেবে মানে রেসপন্স করবে, সেই রেসপন্সটা কি না ন্যাচারাল স্টিমুলাসের থেকে আর্টিফিশিয়াল স্টিমুলাসটা বেশি কাজ করে, ঠিক আছে। এবার কন্ডিশনিং এর আমরা দুটো থিওরি পাই, কি কি, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং আর একটা হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশনিং। এবার অপারেন্ট কন্ডিশনিং এটার প্রোপাউন্ডার কে না, এটার প্রোপাউন্ডার হচ্ছে বিএফ স্কিনার, আর ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্রোপাউন্ডার কে না, প্যাভলভ অ্যান্ড ওয়াটসন। তাহলে এখান পর্যন্ত কারোর কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো, এখান পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই তো, ইয়েস অর নো একটু জানাবেন, ঠিক আছে, ওকে। নেক্সট, এবার নেক্সট যে থিওরিটা পাচ্ছি সেটা হচ্ছে জেসাল থিওরি অফ ইনসাইট। তাহলে থিওরি অফ ইনসাইট কার না, জেসাল্টের, ঠিক আছে। অ্যাকর্ডিং টু হিজ থিওরি, লার্নিং টেকস প্লেস নট বাই র্যান্ডম স্টেপস or by trial and error efforts, but due to insight or sudden grasp or understanding of the various relationships of the different parts as a whole. আচ্ছা, তাহলে এটা কি বলতে চাইছেন না, থিওরি অফ ইনসাইট জেসাল্ট যেটা বলতে চাইছেন যে আমরা যে এতক্ষণ ন্যাচারাল স্টিমুলাস নিয়ে কথা বললাম, আর্টিফিশিয়াল স্টিমুলাস অ্যান্ড রেসপন্স নিয়ে কথা বললাম, ঠিক আছে, বা আমরা একটু আগে যেটা পেলাম যে কন্ডিশনিং থিওরি, ঠিক আছে, যে ন্যাচারাল স্টিমুলাসের থেকে আর্টিফিশিয়াল স্টিমুলাস বেশি কাজ করে, এটা নিয়ে আমরা পেলাম। বাট জেসাল্ট বলছেন কি না, এনার থিওরিটা আবার থিওরি অফ ইনসাইট, মানে আমাদের ভিতরে ওই যে প্রসেসটা চলছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে হয়, সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে লার্নিংটা, সেটাই হচ্ছে কি না থিওরি অফ ইনসাইট, ঠিক আছে। তাহলে কি বলছে, লার্নিং টেকস প্লেস নট বাই র্যান্ডম স্টেপস অর বাই ট্রায়াল অ্যান্ড এরর এফোর্টস, এদের দ্বারা হয় না, বাট ডিউ টু ইনসাইট অর সাডেন গ্রাস্প অর আন্ডারস্ট্যান্ডিং, মানে নিজে যে বোঝা, নিজে বুঝে নিজের মধ্যে যে অটোমেটিক যে প্রসেসটা আছে বা ইনারেন্ট যে আমাদের প্রসেসটা আছে, সেটার দ্বারা এটা হচ্ছে, ঠিক আছে। সেটাই ভেরিয়াস রিলেশনশিপ, সেটাকে পার্টস অ্যাজ এ হোল, সেটাকে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা আর একটা থিওরি পেলাম, সেটা কি পেলাম না, থিওরি অফ ইনসাইট। যদি বলে থিওরি অফ ইনসাইট প্রপাউন্ডেড বাই কিনা, জেসাল্ট। আচ্ছা, এবার মেন প্রিন্সিপলস অফ দিস থিওরি আর কি আছে, ইট অ্যাভয়েডস দ্য মেকানিক্যাল রিপিটিশন অফ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড। তাহলে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যে মেকানিক্যাল রিপিটেশন আছে, বারবার যে ট্রায়াল করতে হয়, তার কি ভুল হচ্ছে সেটা থেকে শিখতে হয়, এই জিনিসটা না করে এটা কিন্তু অ্যাভয়েড করে। নেক্সট, ইট লেস স্ট্রেস অন পারসিভিং সিচুয়েশন অ্যাজ এ হোল, মানে তার পারসিভিং সিচুয়েশন মানে যে সিচুয়েশন সে পারসিভ করছে, ঠিক আছে, সেটার উপর এটা জোর দেয়। দ্য লার্নার শুড কোরিলেট পার্টস। আর একটা কি হয়, যারা লার্নার, যারা শিক্ষার্থী, তারা কি করে না প্রত্যেকটা পার্টকে কোরিলেট করতে পারে, একটার সঙ্গে আরেকটা রিলেশন। এটাই গেল থিওরি অফ ইনসাইট। তাহলে এখনো পর্যন্ত আমরা মেন তিনটে থিওরি পেলাম, কি কি না, প্রথমে পেলাম কানেকশনিজম, তার আন্ডারে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড আর রেসপন্স
স্টিমুলাস থিওরি কার দ্বারা এটা প্রপাউন্ডেড না থর্নডাইক। দ্বিতীয় কি পেয়েছিলাম কন্ডিশনিং থিওরি, এটার আবার দুটো পার্ট ছিল। কি কি? একটা ছিল অপারেন্ট কন্ডিশনিং বিএফ স্কিনারের, আর একটা পেয়েছিলাম কি না আর একটা পেয়েছিলাম ক্লাসিক্যাল কন্ডিশনিং বাই প্যাভলভ এন্ড ওয়াটসন। লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে জেসাল্টের থিওরি অফ ইনসাইট। এটার জিনিসটা কি না কিছুই না, আমাদের ইনার বা ইনারেন্টলি যে প্রসেসটা ঘটে এবং সেই প্রসেসের মাধ্যমে যে লার্নিংটা আমাদের হয় সেটার উপরই জোর দেওয়া হয়েছে এটা। ঠিক আছে, এটাতে কি বলছে না বারবার ট্রায়াল অ্যান্ড এরর না করে আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, আমাদের ভিতরে যে পারসিভিং প্রসেসটা আছে সেটার উপর জোর দিয়ে সেটার দ্বারা যে আমরা লার্নিং এর প্রসেসটা সেটাকেই বলা হচ্ছে থিওরি অফ ইনসাইট বাই জেসাল্ট। তাহলে ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত আমরা কি পেলাম বোঝা গেল তিনটে। কারোর কোনো জায়গায় কোনো সমস্যা আছে আপনাদের? থাকলে অবশ্যই বলুন যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, মূল তিনটে থিওরি পেয়েছি এখনো পর্যন্ত। এই মূল তিনটে থিওরি বুঝতে কোনো অসুবিধা হয়েছে না হয়নি এটা আগে একটু বলুন। ক্লিয়ার হয়েছে তো? এবার নেক্সট আমরা যাব আচ্ছা বলুন কারো কোনো অসুবিধা নেই তো? আমি কিন্তু বারবার রিপিট করে করে যাচ্ছি কারণ এটা কনসেপ্টের থেকে মেমোরাইজেশনের ব্যাপারটা বেশি। মানে যতটা আপনি প্র্যাকটিস করবেন আমার সঙ্গে কোরিলেট করবেন তত কিন্তু আপনাদের মনে থাকবে বেশি, কারণ এটা মনে রাখার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরি গুলো কি একদম 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 যে কি থিওরি কে প্রপাউন্ড করেছিল। ঠিক আছে, হুম। নেক্সট এবার টিচিং বাই সাইকোলজিক্যাল ওয়ে। আচ্ছা, এই সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালসটা আছে এটা কিন্তু অনেক বড়, এখানে ছোট্ট করে আমি দিয়েছি, পরে এটা ডিটেলসে যাব। ঠিক আছে, তাও বলে দিচ্ছি। সাইকোলজিক্যালি টিচার শুড অ্যাডাপ্ট মেথড অফ টিচিং ফ্রম ইজি টু কমপ্লেক্স। মানে সাইকোলজিক্যালি মানে কি মনস্তাত্ত্বিক ভাবে একজন শিক্ষকের পড়ানোর যে পদ্ধতিটা সেটা কি রকম হতে পারে না, সেটা হতে পারে ভালো করে খেয়াল রাখবেন ইজি টু কমপ্লেক্স। মানে প্রথমে সহজ তারপরে কমপ্লেক্স থেমে যাবে। তারপরে কি নোন টু আননোন, মানে প্রথমে জানা থেকে অজানা জিনিসটাকে শেখাতে হবে। যেটা সে জানে সেটা নিয়ে শুরু করতে হবে, তারপরে সেটা যে জানে না সেই জায়গায় ঢুকতে হবে। নেক্সট কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মানে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি মানে মূর্ত থেকে বিমূর্ত। এবার মূর্ত জিনিসটা কি? মূর্ত মানে যে যার মূর্তি আছে, যাকে আমরা চোখের সামনে দেখতে পাই, যাকে আমরা ছুঁতে পারি, যাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, যার আওয়াজ শুনতে পারি, যার স্বাদ গ্রহণ করতে পারি, এগুলো কি বলা হচ্ছে কংক্রিট। ক্লিয়ার? আর অ্যাবস্ট্রাক্ট কি না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটাকে আমরা ছুঁতে পারি না, যেটাকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি, তাকে বলা হয় কংক্রিট। তাহলে বাচ্চাদেরকে কি করতে হবে না, তাদেরকে হাতের কাছে আগে একটা জিনিস দিতে হবে, মানে যেটাকে তারা দেখতে পায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কিনেছি না সি কংক্রিট, অর্থাৎ যেটাকে সে দেখতে পায় ছুঁতে পারে সেরকম একটা বস্তু আগে তাকে নিতে হবে। তারপরে যেতে হবে অ্যাবস্ট্রাক্ট, মানে তো সেটা ভাবনা চিন্তা বা ফিলিংস এর যে বিষয়টা সেই অ্যাবস্ট্রাক্ট জায়গায় তারপরে যেতে হবে। ক্লিয়ার? দাস এইভাবে অ্যান্ড হোল টু পার্ট। আচ্ছা, অ্যান্ড হোল টু পার্ট তারপরে কি পুরো বিষয়টা থেকে অংশে মানে ছোট ছোট পার্টে যেতে হবে। প্রথমে পুরোটা হোল তারপরে পার্ট। তাহলে আমাদের এখানে দেখো টিচিং বাই সাইকোলজিক্যাল ওয়ের কিন্তু তিনটে স্টেপ আছে, মাথায় রাখবেন ভালো করে। কি কি তিনটে স্টেপ না, ফার্স্ট স্টেপ হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, মানে সহজ সরল থেকে জটিলের দিকে যাওয়া। ঠিক আছে, 1 নম্বর পেলাম সাইকোলজিক্যাল ওয়ে। 2 নম্বর কি পেলাম না, 2 নম্বর যেটা পাচ্ছি সেটা হচ্ছে নোন টু আননোন, মানে প্রথমে জানা জিনিস থেকে তারপরে অজানা। ক্লিয়ার? ধরুন রবীন্দ্রনাথ পড়াতে যাবে, তাহলে তাদের হাতে কি আছে? তাদের হাতে রবীন্দ্রনাথের বই আছে। তাহলে তাকে আগে রবীন্দ্রনাথ যে বইটা আছে সেটা আগে দেখান, যেটা সে জানে সেটা আগে বলুন, তারপর তাকে রবীন্দ্রনাথ সম্পর্কে বলুন। ঠিক আছে, নেক্সট কি আছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অতএব কোনো একটা থিওরি বা কোনো একটা আইডিয়া যদি কোনো একজন শিক্ষক একজন ছাত্রকে শেখাতে চায় বা পড়াতে চায়, তাহলে কি দরকার না, তাকে একটা কংক্রিট আইডিয়া দিতে হবে, মানে মূর্ত, মানে যেটা সে দেখতে পাচ্ছে সেই রকম তাকে একটা জিনিস দিতে হবে। তারপরে সেটার থেকে তার যে অ্যাবস্ট্রাক্ট থিওরি গুলো আছে, মানে তাকে বোঝানোর যে পার্টগুলো যেটা তার চোখের সামনে নেই সেটা তাকে নিয়ে যেতে হবে। নেক্সট লাস্ট কি আছে? লাস্ট আছে হোল টু পার্ট, মানে পুরো বিষয়টার আগে একটা সিনপসিস করুন, দিয়ে তারপরে পার্টে 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 ডিটেলে তাকে বোঝান। তাহলে সাইকোলজিক্যাল ওয়ে বোঝা গেছে? কারোর কোনো সমস্যা বা সাইকোলজিক্যাল প্রিন্সিপালস এটা আরো বড় করে আমি পরে বোঝাচ্ছি, আরো ডিটেলে বোঝাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা বলুন যে আমি স্টেপগুলো বুঝতে পেরেছেন কিনা সাইকোলজিক্যালে। সাইকোলজিক্যালে প্রথমে আবারও বলে দিচ্ছি কি পেলাম
না প্রথমে পেলাম সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে জটিল। তারপরে কি পেলাম? নোন টু আন, জানা থেকে অজানা। তারপরে কি পেলাম বলুন? কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মানে মূর্ত থেকে বিমূর্ত, মূর্ত থেকে বিমূর্ত। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি আরো একটা ভালো করে বোঝাই, ধরুন কাউকে আপনি মাধ্যাকর্ষণ শক্তি কি জিনিস বোঝাতে যাচ্ছেন, ঠিক আছে? মাধ্যাকর্ষণ শক্তি, এটা তো পড়তে হবে, এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তাহলে তার জন্য কি করতে হবে? আপনাকে একটা চকটা বা ডাস্টারটা হাত থেকে ফেলে দিলেন, দিয়ে দেখালেন দেখ জিনিসটা, একটা জিনিস দেখ ওপরে ছিল, টুক করে নেমে চলে এলো, শুধু নেমে গেল কেন? তাহলে এই যে আপনি একটা তাকে তার সামনে একটা আইডিয়া দিচ্ছেন, মানে একটা ছবি দেখাচ্ছেন, তাকে একটা মূর্ত ধারণা দিচ্ছেন, এটা হচ্ছে কংক্রিট, সরি হ্যাঁ এটা হচ্ছে কংক্রিট। এটার থেকে আপনি এবার মাধ্যাকর্ষণ শক্তি কি, তার ল কি, সেটা আপনি বোঝালেন, সেটা গেল abstract। তাহলে এটা হচ্ছে মূর্ত থেকে বিমূর্ত। ক্লিয়ার? আর লাস্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে হোল টু পার্ট, মানে আগে পুরো বিষয়টা বুঝিয়ে নিয়ে তারপরে তার যে অংশগুলো আছে সেগুলোকে ডিটেলে জানানো। ক্লিয়ার? সাইকোলজিক্যাল প্রিন্সিপাল নিয়ে কারো কোনো সমস্যা? সাইকোলজিক্যাল প্রিন্সিপালস গুলো নিয়ে কারো কোনো সমস্যা? ইয়েস অর নো? হ্যাঁ না না? একটু বুঝে গেছে, বাহ ভেরি গুড। নেক্সট, বাহ ভেরি গুড। নেক্সট যেটা পাচ্ছি লার্নিং বাই ডুইং, মানে যেটাকে আমরা হাতে কলমে বলি, মানে হাতে করে। লার্নিং বাই ডুইং, এক্সপেরিয়েন্স রেজাল্টস ইন লার্নিং বাই ডুইং মেথড। বাই দিস স্টেপ পিপলস ক্যান আইডেন্টিফাই আননোন ম্যাটারস ইজিলি। ঠিক আছে? মানে ধরুন আপনি বললেন পৃথিবী গোল একটা বাচ্চাকে, সেই বাচ্চারা বুঝবে কি করে যে পৃথিবীটা গোল? আপনি তখন কি করতে হবে না, দেখবেন আমাদের স্কুলে কি করা আছে, গ্লোব দেওয়া আছে। এবার একটা বাচ্চাকে আপনি ডেকে তুই এখানে আয়, এসে কি করলেন না, তাকে দেখ গ্লোবটা ঘোরা, দেখ এই জায়গাটা ইন্ডিয়া আছে, এই মহাদেশটার নাম এশিয়া, এই মহাদেশটার নাম আমেরিকা, এই দেখ এখানটায় আছে আটলান্টিক মহাসাগর, এদিকটায় আছে প্রশান্ত মহাসাগর। এই যে আপনি লার্নিং বাই ডুইং, মানে কোনো কিছু তাকে কাজ করাতে করাতে তার সেই কাজটা দিয়ে এক্সপিরিয়েন্সটা থেকে তাকে নেওয়া, তাকে শিখিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে লার্নিং বাই ডুইং। তাহলে বোঝা গেল লার্নিং বাই ডুইংটা কি, মানে কোনো কিছুর মাধ্যমে তাকে কাজ করানো, মানে কাজ করানো মানে কি, মানে পরিশ্রম করানো নয়, মানে তাকে কোনো একটা কর্ম দিয়ে শিক্ষাটাকে দেওয়া। ঠিক আছে? নেক্সট আছে লার্নিং বাই অডিও ভিজুয়াল এইডস, মানে হাতে কলমে শেখানো। একদম হাতে কলমে যেটা। গুড। আচ্ছা, এবার হচ্ছে লার্নিং বাই অডিও ভিজুয়াল এইড। অডিও ভিজুয়াল এইড মানে যেখানে শ্রবণ এবং দর্শন দুটোই থাকে। বাই দিস মেথড আই অ্যান্ড ইয়ার বিকাম, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। অডিও ভিজুয়াল মেথডটা বাচ্চারা দারুণ নেয়, এটা একদম দারুণ নেয়, অডিও ভিজুয়াল মেথডটা একদম একদম বাচ্চারা দারুণ নেয় লার্নিং বাই ডুইংটা। নেক্সট আছে অডিও ভিজুয়াল মেথড। এটা কি না, অডিও ভিজুয়াল মানে কি, অডিও মানে হচ্ছে শোনা, যেটা আমাদের কানে আসবে, আর ভিজুয়াল মানে দেখা, মানে আমাদের চোখ। তাহলে এক্ষেত্রে আমাদের শরীরের মেন দুটো ইন্দ্রিয় বেশি কাজ করে, সেটাকে না অডিও ফর ইয়ার অ্যান্ড ভিজিবল ফর আই, তাই না? তাহলে এই দুটো মেন পার্ট আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে থাকে। আর ইউজিং দ্য এড ফ্রুটফুল রেজাল্ট ক্যান বি গট ইন টিচিং ল্যাঙ্গুয়েজ। এডস আর ভিডিও ক্যাসেট প্লেয়ার, ভিডিও কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার মানে ভিসিডি, অর ডিভিডি, টেলিভিশন, এখন ডিজিটাল বোর্ড, তাই না? তারপরে আপনি বলতে পারেন বিভিন্ন যে আরো যে সমস্ত ডিভাইস গুলো বেরিয়েছে, ট্যাব, মোবাইল ফোন, নানা রকম বেরিয়ে গেছে। তো এই গেল মোটামুটি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মেন ব্যাপারগুলো। এবার এইখানে এই যে আমি পদ্ধতিগুলো, এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনার সাইকোলজিক্যাল যে এগুলো পেয়েছিলাম, যে স্টেপগুলো পেয়েছিলাম, ঠিক আছে, সেই স্টেপগুলো আরেকটু ডিটেলে আমরা বুঝবো, কেমন? আচ্ছা, এই যে পেজটা আপনাদের সামনে আছে স্ক্রিনে, এটা যে এখানে সাইকোলজিক্যাল প্রিন্সিপালস পেলাম, লার্নিং বাই ডুইং পেলাম, এবং পেলাম লার্নিং বাই অডিও ভিজুয়াল এইডস। এই তিনটে জিনিস বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারবেন। ক্লিয়ার তো প্রত্যেকের? আচ্ছা চলুন, হ্যাঁ কেউ কিছু বলবেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। একদম, চলুন। এবার আমরা যেটা পাচ্ছি, মেনি সাইকোলজিস্ট হ্যাভ লেড ডাউন সার্টেন থিওরিজ রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ টিচিং, সাম ইম্পর্টেন্ট থিওরিজ অর প্রিন্সিপালস। এবার সাইকোলজিক্যাল প্রিন্সিপালস মানে
মনস্তাত্ত্বিক কি পদ্ধতি, ঠিক আছে? মানে একটা স্টুডেন্টকে আপনি পড়াতে গিয়ে আপনার মনস্তাত্ত্বিক যে ভাবনা চিন্তাগুলো, যে স্টেপগুলোর মাধ্যমে আপনি একটা ছাত্রকে সবচেয়ে ভালো পড়াতে পারবেন বা সেই ছাত্রটা আপনার কাছে সবচেয়ে ভালো শিখে নিতে পারবে, উপকৃত হবে, সেই মেথড বা সেই স্টেপগুলো আমরা এবার আলোচনা করছি। ফার্স্ট কি আছে? থিওরি অফ মোটিভেশন এন্ড ইন্টারেস্ট। আশা করছি এটা আপনাদেরকে খুব বেশি বুঝিয়ে বলতে হবে না। মোটিভেশন এন্ড ইন্টারেস্ট মানে দেখা গেল আপনি অঙ্কের শিক্ষক, আপনি অঙ্ক পড়াতে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। ইয়েস, আপনি অঙ্ক বোঝাচ্ছেন, বাট দেখা গেল যে তার অঙ্কের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনি ফার্স্ট কি করতে হবে? অঙ্ক কি বা অঙ্কের প্রতি তাকে কি করতে হবে বলুন? তাকে মোটিভেট করতে হবে, তাই না? করতে হবে। আপনি যতক্ষণ না মোটিভেট করছেন ততক্ষণ তার ইন্টারেস্ট গ্রো করবে না। করতে পারি, তার সঙ্গে পিকচার ব্যবহার করতে পারি, ভেরি গুড, তো সেটাই পাবে না, ইন্টারেস্ট পাবে না। বা গুড। এবার কি থিওরি অফ মোটিভেশন ইন্টারেস্ট দেখুন, মোটিভেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি ইন লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে দ্বিতীয় ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলি? টার্গেট ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মাথায় রাখবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু পরীক্ষার খাতায় বারবার এসেছে, সিটেটে অনেকবার দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটিভেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, পার্টিকুলারলি ইন লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর মোটিভেট না করলে কেউ শক্ত জিনিস, অজানা জিনিস কেউ কিন্তু জানতে যাবে না, কোনো বাচ্চাই চাইবে না, আমি জানি, তাই না? নেক্সট, the teacher can arouse people's interest in a number of ways and language learning can be made in increasingly interesting. অনেক ধরনের তাকে পথ অবলম্বন করতে হবে যে তার কিভাবে ইন্টারেস্টটা ফেরানো যায়, মানে তার মোটিভেশন, তাকে আগে তো প্রথম তো মোটিভেট করতেই হচ্ছে, তারপরে আরো তাকে নানা উপায় চেষ্টা করতে হবে যাতে করে তার অজানা যে জিনিসটা, বিশেষ করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা তার মাতৃভাষা নয়, টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটার ক্ষেত্রে তাকে বিভিন্ন উপায় বা বিভিন্ন চেষ্টা করতে হবে যে যাতে করে তার সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটার উপর একটা ইন্টারেস্ট গ্রো করে। নেক্সট কি বলেছে? ইট ক্যান বি ডান উইথ হেল্প অফ চার্টস। তাহলে যদি বলে থিওরি অফ মোটিভেশন এন্ড ইন্টারেস্ট ক্যান বি অ্যারাউজড বাই বা ক্যান বি ইনক্রিজ বাই, তাহলে তখন কি হবে? না কার হেল্প নেবেন? না চার্ট, চার্ট, পিকচার, ঠিক আছে? চার্ট আছে, পিকচার আছে, ফ্ল্যাশ কার্ড আছে, মডেলস আছে, ব্ল্যাকবোর্ড স্কেচেস আছে অ্যান্ড আদার সিমিলার ভিজুয়াল ডিভাইসেস। তাহলে এই জায়গায় কোয়েশ্চেন আসতে পারে যে এই জায়গায় দেখুন, এই জায়গা থেকে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। এটা জাস্ট কনসেপ্টটা নিন মাথায়, কারণ আমাদের মাথায় আছে থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এবার আমি যে তাকে মোটিভেট করলাম, তার ইন্টারেস্টটা গ্রো করতে গেলে আমার কি কি দরকার? না সেখানে যেটা মেন দরকার সেটা হচ্ছে কি না ভিজুয়াল এইডস বা ভিজুয়াল ডিভাইসেস। এই জায়গাটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ভিজুয়াল ডিভাইসেস। তো কোয়েশ্চেনটা কিভাবে আসবে? না টু লার্ন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, a teacher or to teach or to increase the interest, to increase the interest of learning second language can be helped by, তখন আমাকে কি করতে হবে? ভিজুয়াল ডিভাইসেস। ক্লিয়ার? এবার ভিজুয়াল ডিভাইসেস এর মধ্যে কি কি আছে? মানে যেগুলো দেখা যায়, যে ডিভাইস গুলো দেখা যায়, না তার মধ্যে আছে কি না চার্ট আছে, পিকচার আছে, ছবি আছে, ফ্ল্যাশ কার্ড আছে, ঠিক আছে, মডেলস আছে, ব্ল্যাকবোর্ড স্কেচ আছে অ্যান্ড আদার সিমিলার। ঠিক আছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 2 নম্বর আছে থিওরি অফ লিমিটেশন। এই জায়গাটা কিন্তু খুব জরুরি, থিওরি অফ লিমিটেশন, সীমাবদ্ধতা। কিসের সীমাবদ্ধতা সেটা জানতে হবে। অ্যাকর্ডিং টু মেনি সাইকোলজিস্ট দ্য চাইল্ড লার্নস এ ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন। ইমিটেশন মানে কি? অনুকরণ। বাহ, ভেরি গুড, মানে কাউকে নকল করা বা অনুকরণ করা, তাই তো? তাহলে ইমিটেশন ফলোড বাই ইন্টেন্সিভ প্র্যাকটিস হেল্পস ইন অ্যাকুয়ারিং মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম। এবার যখন কাউকে নকল করতে যাবেন, কেউ কাউকে যখন নকল করতে যায়, সে তখন কি করে? প্র্যাকটিস করে। দেখবেন এটা আমাদের ছোটবেলায় আমাদের সময় স্কুলে ছিল যে স্যারেদের গলা আমরা নকল করতাম না, বিভিন্ন স্যারেদের বিভিন্ন গলা আমরা নকল করতাম। দেখবেন ক্লাসের কোন একজন খুব ভালো নকল করতে পারে, দেখবেন এরকম একটা দুটো থাকে। এবার তারা কি করে ভালো ইমিটেট করতে পারছে? কেন তারা এত ভালো নকল করতে পারছে বা অনুকরণ করতে পারছে, ফলো করতে পারছে? তার কারণ একটাই, সে কিন্তু বাড়িতে প্রচুর প্র্যাকটিস করে ওটা নিয়ে। যেহেতু সে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করে,
তাই সে কি করতে পারে না, যত প্র্যাকটিস বাড়বে তত তার কি বললাম পারফেকশন বাড়বে। ল অফ এক্সারসাইজ আমরা পেয়েছিলাম যে এক্সারসাইজ বাড়লে কি বাড়ে, এক্সারসাইজ বাড়লে পারফেকশন বাড়ে, এক্সারসাইজ কমলে পারফেকশন কমে, এটাই ল অফ এক্সারসাইজ। তাহলে যে ছেলেটা ইমিটেশন করবে, নকল করবে বা অনুকরণ করবে, সে কিন্তু ইন্টেনসিভ প্র্যাকটিস মানে তার মনের মধ্যে বা তার আন্তরিকভাবে সে কিন্তু অনেক কি করবে না প্র্যাকটিস করবে, এবং সেই প্র্যাকটিসটা অ্যাকোয়ারিং মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম। এবার সেই প্র্যাকটিসটা যখন তার অভ্যাস হয়ে গেল, তখন সে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এটাকে কাজে লাগালে সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে পারবে। সেটা এখানে তাহলে কোন ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, এটা কিন্তু মোটেই আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার কথা বলা হচ্ছে না, কিন্তু এটা পুরোটাই হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? বুঝতে পারলাম? এই যে স্ক্রিনে আপনাদের মানে যেটা যে পেজটা আছে, এই জায়গায় বুঝতে কারো কোনো সমস্যা? পুরো ক্লিয়ার হয়েছে? থিওরি অফ মোটিভেশন এন্ড ইন্টারেস্ট এবং থিওরি অফ লিমিটেশন, সরি আমি লিমিটেশন বলছিলাম, এটা ইমিটেশন, সরি ভুল বলেছিলাম। বোঝা গেছে প্রত্যেকের? নেক্সট, হ্যাঁ স্যার। থিওরি অফ হ্যাবিট ফর্মেশন মানে অভ্যাস তৈরি করে। একটু আগে আমি যেটা বলছিলাম যে ইন্টেনসিভ প্র্যাকটিস করতে করতে কি হয় না আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক আছে? হ্যাবিট ফর্মেশনটা কি? অভ্যাস তৈরিকরণ বা অভ্যাস গঠন। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকর্ডিং টু পামার ইজ এসেনশিয়ালি হ্যাবিট ফর্মিং প্রসেস। তাহলে যদি বলে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কে হ্যাবিট ফর্মিং প্রসেস কে বলেছেন, তাহলে আনসার কি আসবে? বলুন, আপনারাই বলুন। এখানে লেখা আছে তার নাম কে না পামার, তাই না? তো পামারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ কি বলছে না ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এসেনশিয়ালি হ্যাবিট ফর্মিং প্রসেস, এ প্রসেস ডিউরিং হুইচ উই অ্যাকোয়ার নিউ হ্যাবিট। যে প্রসেসের দ্বারা আমরা কি করি না নতুন অভ্যাস সৃষ্টি করতে পারি, নতুন অভ্যাস তৈরি করতে পারি। তাহলে যদি বলে যে হ্যাবিট ফর্মিং প্রসেস কি, তাহলে হ্যাবিট ফর্মিং হোয়াট ইজ হ্যাবিট ফর্মিং প্রসেস, তাহলে বলতে হবে এ প্রসেস ডিউরিং হুইচ উই অ্যাকোয়ার নিউ হ্যাবিটস বা এ চাইল্ড ক্যান অ্যাকোয়ার নিউ হ্যাবিটস, তাকে বলা হচ্ছে কি না হ্যাবিট ফর্মিং প্রসেস। এই হ্যাবিট ফর্মিং প্রসেসের প্রোপাউন্ডার কাকে পেলাম না পামারকে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে নিউ হ্যাবিট শেখাটাই হচ্ছে হ্যাবিট ফর্মিং, ইট ওয়াজ প্রোপাউন্ডেড বাই পালমার। ক্লিয়ার? The teacher can main language pattern as habit through intensive pattern practice in a variety of situations. বিভিন্ন বৈচিত্র্যময় অবস্থার মধ্যে একটা বাচ্চাকে সেই ল্যাঙ্গুয়েজটাকে যখন ব্যবহার করা হবে, বারবার তাকে যখন অভ্যাসে পরিণত করে দেওয়া হবে, তখন কিন্তু সে অটোমেটিক ভাষাটাকে শিখতে পারবে। ক্লিয়ার? এবং এই যে প্রসেস অফ হ্যাবিট ফর্মিং, এটা ফার্স্ট প্রোপাউন্ডেড বাই পালমার। প্রথম কথাটা কে বলেছিলেন না পালমার বলেছিলেন। আচ্ছা, ক্লিয়ার। নেক্সট আছে থিওরি অফ এক্সারসাইজ। এই থিওরি অফ এক্সারসাইজটা কি মানে অনুশীলনের থিওরি বা অনুশীলন তত্ত্ব। এটার মধ্যে কি আছে প্র্যাকটিস, অভ্যাস বা অনুশীলন অ্যান্ড ড্রিল এবং কর্ম বা ক্রিয়া। অ্যাকর্ডিং টু বিএফ স্কিনার, তাহলে প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, থিওরি অফ প্র্যাকটিস অফ থিওরি অফ এক্সারসাইজ অর থিওরি অফ প্র্যাকটিস অর ড্রিল, এটার প্রোপাউন্ডারকে না এটার প্রোপাউন্ডার হচ্ছে বিএফ স্কিনার, বোরাস ফ্রেডরিক স্কিনার। Psychological experiments have proved that practicing and drilling play an important part in language teaching. Any learning, if it is continuously repeated, gets imprinted in child's mind and he learns it efficiently. কি বলতে চাইছে যে বারবার যখন তাকে অনুশীলন করানো হবে, তখন তার মনের মধ্যে এটা ইমপ্রিন্টেড হয়ে যাবে, মানে এটা ছাপা হয়ে যাবে তার মনের মধ্যে, মানে তার মধ্যে অটোমেটিক এটা বসে যাবে। ক্লিয়ার? এই যে বারবার এক্সারসাইজটা, এটাকেই বলা হচ্ছে থিওরি অফ এক্সারসাইজ। ঠিক আছে? এবার ইট টিচার শুড মেক শিওর দ্যাট রিপিটেশন অফ থিংস অ্যাট প্রপার ইন্টারভ্যালস শুড বি ডান। ঠিক আছে? এটা যেমন আমরা দেখেছি, আমি যদি একটা একটু অন্য অপ্রাসঙ্গিক বিষয়ে যাই তাহলে আপনাদেরকে বুঝতে পারবেন। প্রথম দিনে যদি আপনাদেরকে বলা হয় শীর্ষাসন করুন, করতে পারবেন না। করতে পারে কি বাচ্চারা? পারে না। কিন্তু বারবার সে এক্সারসাইজ করতে করতে, অনুশীলন করতে করতে, অভ্যাস করতে 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 কি হয় একটা টাইম সে কিন্তু শীর্ষাসন করতে পারে। তাহলে এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম
না এটার থেকে আমরা নিলাম থিওরি অফ এক্সারসাইজ অর প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, মানে বারবার সে প্র্যাকটিস করছে এবং সেটাকে নিয়ে কাজ করছে, তাই সে কি করছে না একদিন সে কিন্তু ওটাতে সফল হয়ে যাচ্ছে। সেই রকম ল্যাঙ্গুয়েজকে যখন শেখাতে যেতে হয় কোন একটা বাচ্চাকে, বিশেষ করে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখনই কিন্তু তাকে কিন্তু বারবার প্র্যাকটিস করাতে হবে। এটাই হচ্ছে থিওরি অফ এক্সারসাইজ। ক্লিয়ার? নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আচ্ছা এখানে বলে দিই থিওরি অফ এক্সারসাইজ অর প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর প্রোপাউন্ডার কাকে পেলাম একটু বলে দিন আপনারা। একটু আগে যে আমরা থিওরি অফ এক্সারসাইজ বা প্র্যাকটিস অ্যান্ড ড্রিল পেলাম, এটার প্রোপাউন্ডার কাকে পেলাম? স্কিনার স্কিনার, বিএফ স্কিনার। ভেরি গুড। নেক্সট থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এভরি চাইল্ড ইজ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার্স। একদম খুব দামি কথা। আমাদের এই পৃথিবীতে এই যে আমাদের মানুষরা আমরা জন্মেছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী কিন্তু বা প্রত্যেকটা কি বলবো জীব, কারোর সঙ্গে কিন্তু কারোর মিল নেই। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইউনিক বিষয় আছে এবং ফরমেশনও প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। দেখবেন ভালো করে খেয়াল করে, আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের কিন্তু মানে এভরি পারসন হ্যাজ ইউনিক টোন, তার নিজস্ব। আমাদের প্রথমে একটা ছোট জিনিস দিলেই বুঝতে পারবেন, গলার আওয়াজ, কণ্ঠস্বর যদি আমরা দেখি তাহলে কি পাবো না, কণ্ঠস্বর প্রত্যেক মানুষের আলাদা। কেন? তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকের কিন্তু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। ক্লিয়ার? এবার তাহলে প্রত্যেকটা বাচ্চা স্কুলের সবাই সমান নয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বিষয়। In language teaching, we have to keep in mind that learners possess different abilities, personalities, and belong to different backgrounds. Yes. যখন আমরা একটা বাচ্চাকে ভাষা শেখাতে যাব, আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বাচ্চা বা প্রত্যেকটা শিশু সে কিন্তু আলাদা আলাদা, সে কি পেয়েছে না, সে আলাদা আলাদা তার ক্ষমতাটা বা তার শেখার যে ক্ষমতাটা সেটা প্রত্যেকের আলাদা, তার পার্সোনালিটি ব্যক্তিত্বগুলো আলাদা, অ্যান্ড বিলং টু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। তাহলে এবার কি হয়, সো স্টিমুলাস নিড অফ এভরি লার্নার উইল বি ডিফারেন্ট। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, সো স্টিমুলাস মানে কি, আপনি বাইরে থেকে যে উত্তেজনাটা দেবেন যার ফলে সে সাড়া দেবে, রেসপন্স করবে, সেই স্টিমুলাসটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। এভরি লার্নার নিড উইল বি ডিফারেন্ট। মানে একটা বাচ্চা যে একটু ধনী পরিবার থেকে এসছে তার ক্ষেত্রে যে স্টিমুলাসটা হবে, আর একটা বাচ্চা যে গরিব পরিবারের তার কিন্তু স্টিমুলাস আলাদা হবে। শুধু তাই নয়, দেখা যাবে একটা বাচ্চা মানে খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে, আর একটা বাচ্চা শিখতে দেরি করছে, তাহলে দুজনের স্টিমুলাস কিন্তু আলাদা আলাদা দিতে হবে। মানে তাদেরকে আলাদা আলাদা স্টিমুলাস মানে কি উত্তেজনা দেওয়া, যে তাদেরকে ভাষাটা যখন শেখাবো, আমার শেখানোর পদ্ধতিটা তাদের কাছে গিয়ে আমার যে কোয়েশ্চেনটা যাবে বা তাদেরকে শেখানোর পদ্ধতিটা এর ক্ষেত্রে আলাদা, এর ক্ষেত্রে মানে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যাবে। ঠিক আছে? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তাদের এবিলিটিস আলাদা প্রত্যেকের, তাদের পার্সোনালিটিস আলাদা, এবং তাদের সোশাল ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আলাদা। ঠিক আছে? Teaching has to be done keeping in mind that individual differences and problems arising out of it. মানে কি, আপনি যখন তাদেরকে শেখাতে যাবেন আপনার কাছে কিন্তু অনেকগুলো প্রবলেম থাকে, কারণ আপনি যদি একই প্রসেসে সব বাচ্চাকে শেখাতে চান তাহলে কিন্তু সব বাচ্চা সমানভাবে নিতে পারবে না। তার কারণটা আমরা শিখলাম। ঠিক আছে? তাহলে কি করতে হবে না, প্রত্যেক বাচ্চাটার জন্য আপনাকে কি করতে হবে না, আলাদা আলাদা করে ডিফারেন্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট অ্যান্ড প্রবলেমস অ্যারাইজিং আউট অফ ইট। যার যেমন সমস্যা উঠে আসবে, ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আসবে, আপনাকে অ্যাজ এ টিচার তাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তার সমাধান করতে হবে। বুঝতে পারলাম? এই জায়গাটা থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? আচ্ছা, 6 নম্বর আছে থিওরি অফ ইউজিং মাদার টাং। থিওরি অফ ইউজিং মাদার টাং, মাতৃভাষার ব্যবহার। সেটা কি না, সাম লিঙ্গুইস্ট আর এগেইনস্ট দ্য ইউজ অফ মাদার টাং in teaching a foreign language. They believe that mother tongue should be sparingly and judiciously used while teaching English. ঠিক আছে? কিছু লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ তারা কিন্তু এটা অপোজ করছেন।
বিরোধ করছেন, বিরোধিতা করছেন। কি অপোজ করছেন? না, তারা বলতে চাইছেন যে যখন ইংলিশের মতো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বাচ্চাদেরকে শেখানো হবে, তখন সেখানে মাদার টাং ইউজ না করাই ভালো। কারণ কি? কারণ তখন যেহেতু তাদের কাছে মাদার টাংটা খুব সহজ, তারা সবসময় চেষ্টা করবে অ্যাবজর্ব করতে মাদার টাংটাকে। তখন এটার উপরে কিন্তু তারা জোরটা কম দেবে, মানে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। বাট of course, at early stage, some explanation will have to given in people's mother tongue, but at later stage, inputs from the targeted language in a simple graded manner can help in minimizing the influence of mother tongue. যে কথাটা বলছি, যে মাতৃভাষা ব্যবহার করতে পারে কিভাবে? না, যখন তাকে বোঝানোর জন্য কোনো এক্সট্রা এক্সাম্পল দিয়ে বোঝাবে। ঠিক আছে? আপনি একটা বাচ্চাকে ধরুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোন একটা ছোট্ট পারা কবিতা পড়াচ্ছেন বা সেই কবিতাটা বোঝানোর চেষ্টা করতেন, তখন হয়তো দেখা গেল সেটা খুব ভালো নেচার পোয়েম, যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সলিটারি পার। আশা করছি আপনারাও পড়েছিলেন, কারণ এটা খুব অনেক দিন ধরে চলেছিল। বিহোল্ড হার, হ্যাঁ, বিহোল্ড হার, আচ্ছা, বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, ইয়ন সলিটারি হাইল্যান্ড ড্যাশ, তাই তো? ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস, রিপিং অ্যান্ড বাইন্ডিং দ্য গ্রেন অ্যান্ড স্যাং এ মিলানকলি সং, এরকম একটা মিলানকলি স্ট্রেন, মিলানকলি স্ট্রেন ছিল, ওয়ার্ডটা হচ্ছিল স্ট্রেন। তো এবার দেখা যাচ্ছে যে এই ফরেন ল্যাঙ্গুয়েজটা শেখাতে গিয়ে বা টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখাতে গিয়ে কি হচ্ছে না, বাচ্চারা প্রথমে ইংলিশে যে থটটা আপনি দিতে চাইছেন সেটা সে নিতে পারছে না। তখন সিমিলারলি একটা যে কোনো বাংলা কবিতা, সে বাঙালি ছেলে, তাই একটা বাংলা কবিতার উদাহরণ দিন, রাখাল ছেলে দিয়ে দিন, রাখাল ছেলে বারে ফিরে চাও, হ্যাঁ, হেতা গায়ের পথটি দূরে হতাই চলে যাও, এরকম কি একটা ছিল। হ্যাঁ, তো যাই হোক, তো এটা ক্ষেত্রে কি বলতে চাইছে না, প্রথম যখন একটা বাচ্চা কি করছে না, প্রথম যখন তাকে আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, থিওরিটা থাকে ইংলিশে টার্গেট ল্যাঙ্গুয়েজ, বাট হয়তো তার যখন বুঝতে কোনো জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে, তখন তাকে অ্যাজ অ্যান এক্সাম্পল কোনো তার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙ্গে আপনি বলতে পারেন, মাতৃভাষায় কোনো একটা উদাহরণ তুলে দিতে পারেন, বাট মূল যে থিওরিটা সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতেই রাখতে হবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে যদি আপনি খুব বেশি বাংলা ইউজ করে ফেলেন, তাহলে কি হবে না, তখন কি হবে, তখন তার বাংলার প্রতি যে আকর্ষণটা সেটা সবসময় বেশি, যেহেতু সে বাঙালি, আর ইংরেজি যেহেতু তাকে জোর করে শিখতে হচ্ছে, তার প্রতি এমনি তার আগ্রহ কম। তো সেই আগ্রহটা যাতে কমে না যায় ইংরেজির প্রতি, তাই আপনাকে যতটা কম পারা যায় বাংলাটাকে ইউজ করতে হবে। উদাহরণ হিসাবে আপনি অবশ্যই দিতে পারেন। এটাকেই বলা হচ্ছে থিওরি অফ ইউজিং মাদার টাং। ক্লিয়ার? তাহলে থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যান্ড থিওরি অফ ইউজিং মাদার টাং, কারো বুঝতে কোনো সমস্যা? ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ভেরি গুড। নেক্সট থিওরি অফ নাম্বার 7 আছে থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ স্পিচ। এটা কি জিনিস? ওরাল অ্যাপ্রোচ স্পিচ মোটিভেটস দ্য লার্নার্স টু লার্ন। ঠিক আছে? এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা স্পিচ থেকে শুরু হবে। স্পিচ মোটিভেটস দ্য লার্নার্স টু লার্ন। স্পিচ মাস্ট প্রিসিড reading and writing. Introduction to lessons should begin orally, as learning to speak a language is always the shortest way of learning to read and write it. তাহলে থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ মানে আপনার মৌখিক যে অ্যাপ্রোচটা, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। মানে স্পিচ মোটিভেটস দ্য লার্নার্স টু লার্ন, এটা আমরা জানি যে আপনি যদি একটা অপটিমিস্টিক স্পিচ দেন, মানে আশাবাদী যদি একটা বক্তৃতা দেন ক্লাসের শুরু করার প্রথমে, তাহলে কিন্তু দেখবেন স্টুডেন্টদের মধ্যেও একটা পজিটিভ ভাইব তৈরি হবে। কেন তৈরি হবে? সেটা কে তৈরি করলো?
না আপনার ওরাল অ্যাপ্রোচটা। আর ওরাল অ্যাপ্রোচের রেজাল্ট কি, ওরাল অ্যাপ্রোচের বাস্তবিক ফলটা কি, না আপনার স্পিচ, তাই না? তাহলে আপনি যখন একটা অপটিমিস্টিক স্পিচ দিচ্ছেন বাচ্চাদের মধ্যে পজিটিভ ভাইব তৈরি হয়ে যায়। ক্লিয়ার? সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্পিচ মাস্ট প্রিসিড রিডিং অ্যান্ড রাইটিং। বলছে পড়া এবং লেখার আগে কিন্তু এগিয়ে যায় হচ্ছে আপনার কথা বলাটা, আপনার স্পিচটা। ইন্ট্রোডাকশন টু লেসন্স শুড বিগিন ওরালি, মানে কোনো একটা পাঠ্যক্রম বা কোনো একটা পাঠ্যকে আপনি পড়াবেন, কোনো একটা অধ্যায় পড়াবেন, কোনো একটা সাবজেক্টে, আগে সেটা সম্পর্কে আপনি ওরালি স্পিচ দিন, মৌখিকভাবে তাদেরকে আগে বোঝান, পুরো ব্যাপারটার একটা ছোট করে সারমর্ম বলুন, সংক্ষিপ্ত রূপ বলুন, ঠিক আছে, তাদেরকে একটা তাদের সামনে তুলে ধরুন আপনার কথার মাধ্যমে। As learning to speak language is always the shortest way of learning to read and write. বলছে মুখে বলাটা হচ্ছে সব থেকে ছোট্ট উপায় লেখা এবং পড়ার থেকে। এটা আমরা জানি যে পড়তে গেলেও একটা জিনিস পড়তে গেলে সেটাকে বুঝে তারপর সেটাকে লিখতে যে সময়টা লাগে, কিন্তু আমাদের যখন সব রেডি হয়ে যায় আমাদের মুখে বলতে কিন্তু কম সময় লাগে, তাই না? ওটা যদি গল্প আকারে বলে দিই তাহলে ওরা আরো চেষ্টা করবে। আরো ইন্টারেস্টটা বাড়বে। ভেরি গুড। তাহলে সেটাই বলতে চাইছে যে ওরাল অ্যাপ্রোচ এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, ঠিক আছে? কারণ আপনার স্পিচ, এই যে আপনি প্রথমে পড়েছিলেন থিওরি অফ মোটিভেশন, তাই না? পড়েছিলেন না ফার্স্ট থিওরিটা? তাহলে মোটিভেশনটা আপনি দেবেন কি করে, মোটিভেট করবেন কার দ্বারা? আপনার ওরাল অ্যাপ্রোচের দ্বারা, মানে আপনার স্পিচের দ্বারা। তাহলে যদি এখান থেকে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে যে দা প্র্যাকটিক্যাল রেজাল্ট অফ ওরাল অ্যাপ্রোচ, কি আসবে? দ্য প্র্যাকটিক্যাল রেজাল্ট অফ ওরাল অ্যাপ্রোচ, মানে ওরাল অ্যাপ্রোচের বাস্তবিক ফলটা কি, না সেটা হচ্ছে আপনার কি বলুন, স্পিচ, বক্তৃতা। ক্লিয়ার? নেক্সট, থিওরি অফ রেশিও অ্যান্ড সিরিজ। থিওরি অফ রেশিও অ্যান্ড সিরিজ। এনি ল্যাঙ্গুয়েজ হ্যাজ সার্টেন বেসিক স্কিল। প্রত্যেকটা যে কোনো ভাষার আছে কি সার্টেন বেসিক একটা স্কিল আছে। ইট ইজ নেসেসারি দ্যাট টিচিং শুড বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট child is able to learn all skill and listening, speaking, reading, writing, and all these skills are correlated. এবার তাহলে এখানে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজে 4টে স্কিল পাই, ঠিক আছে? কি কি পেলাম? না প্রথমে পেলাম এল ফর লিসনিং, তারপরে কি পেলাম? না এস ফর স্পিকিং, তারপরে পেলাম আর ফর রিডিং, তারপরে পেলাম ডাব্লিউ ফর রাইটিং। তাহলে যদি এখানে একটা ভালো কনসেপ্ট আমরা পেলাম যে the various skills of language are, various skills of language are, তাহলে একটা ভাষার যে বিভিন্ন স্কিল গুলো আছে সেই স্কিল গুলো কি, না সেটা হচ্ছে এল এস, ছোট করে এল ফর লিসনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, অ্যান্ড ডাব্লিউ ফর রাইটিং। তাহলে এল এস আর ডাব্লিউ এটাকে, না এরা হচ্ছে বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ, এই 4টি। অ্যান্ড অল দিস স্কিলস আর কোরিলেটেড। আমরা জানি একটার সঙ্গে আর একটা সম্পর্ক। ডেফিসিয়েন্সি ইন এনি ওয়ান অফ দ্য এরিয়া উইল সার্টেনলি ক্রিয়েট ডিফিকাল্টিজ ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। বলছে এই 4টের মধ্যে এল এস আর ডাব্লিউ, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টের মধ্যে যে কোনো একটা যদি ঘাটতি পড়ে যায়, যদি একটাতে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু ভাষা শিক্ষা মানে ভাষা শিখতেও কিন্তু সমস্যা তৈরি হবে। So teaching should be proportionate and all 4 language skills should be integrated. তাহলে এখানে এই যে রেশিও এন্ড সিরিজ বলেছে, তাহলে সিরিজে কি না প্রথমে এল, তারপরে এস, তারপরে আর, তারপর ডাব্লিউ। এবার রেশিও মানে কি, মানে এই 3-4টে যে জিনিস আছে 4টেকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে, সমান অনুপাতে গুরুত্ব দিয়ে তাদেরকে কিন্তু 4টে স্কিলকেই গ্রো করতে হবে। যদি কোনো একটা জায়গায় কোনো স্কিল একটু গোলমাল করে বা একটু ল্যাক করে, কমে যায়, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং এ কিন্তু ডিফিকাল্টি দেখা দেবে। তাহলে থিওরি অফ রেশিও অ্যান্ড সিরিজ বোঝা গেল। রেশিও বলতে কি বুঝলাম, সিরিজ বলতে কি বুঝলাম?
যদি বলে হোয়াট আর দ্য সিরিজ অফ ল্যাঙ্গুয়েজ, এই সিরিজ বলবে এলএস আর ডাব্লিউ, লিসনিং স্পিকিং। এটা কিন্তু কেউ জাম করবে না, কি বললাম বোঝা গেছে? কেউ কিন্তু একটা জায়গা অন্য কেউ আসবে না, এটা কিন্তু এলএস আর ডাব্লিউ থাকবে। তাহলে প্রধান চারটে স্কিল বা বেসিক চারটে স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। রেশিও বলতে আমরা যেটা বুঝলাম, এই চারটেকেই কিন্তু সমানভাবে চারটে স্কিলকেই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আর সিরিজ মানে কি বললাম না, পরপর চারটে। এই জায়গাটায় কারো কোনো সমস্যা? থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ এন্ড থিওরি অফ রেশিও এন্ড সিরিজ বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা আছে? আদৌ ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট, থিওরি অফ চাইল্ড সেন্টার্ড লার্নিং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড, কেন্দ্রিক শিক্ষা স্যার। একদম শিক্ষার্থী বা শিশু কেন্দ্রিক শিক্ষা। Efforts should be made to have a student centered class as far as possible. যতটা সম্ভব স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্লাসরুম তৈরি করতে হবে, কারণ একটা ক্লাসরুমে শিক্ষা গ্রহণ, শিক্ষাদান তখনই সফল হয় যখন সেই ক্লাসরুমটা থাকে কি না, ছাত্রছাত্রী কেন্দ্রিক ক্লাসরুমের অ্যাটমসফিয়ারটা থাকে। স্টুডেন্ট শুড বি গিভেন প্রায়োরিটিস হোয়াইল টিচিং। প্রত্যেকটা ছাত্রকে প্রায়োরিটি দিতে হবে টিচিং এর সময়, পড়ানোর সময়। এ গ্রেট টিচার শুড নট গেট সো অ্যাবজর্বড ইন টিচিং দ্যাট সি অর হি মে নট ইনভলভ অর ইন্টারঅ্যাক্ট উইথ স্টুডেন্টস। বলছে দেখা গেল কোনো কোনো শিক্ষক সে কি করে, সে সেই যে বিষয়টা নিয়ে পড়াচ্ছে সেটাতে এমন বেশি বুঁদ হয়ে থাকে বা তার ভিতরে এমন মগ্ন হয়ে যায় যে ছাত্রছাত্রীরা সেটা কতটা শিখলো বা কতটা জানলো এটার উপর তার কিন্তু গুরুত্ব থাকে না। এটা কিন্তু ঠিক নয়। ক্লিয়ার? তাহলে সেটা হয়ে গেল, সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল টিচার কেন্দ্রিক, মানে কি বলবো, শিক্ষক কেন্দ্রিক ক্লাসরুম হয়ে গেল, শিক্ষক কেন্দ্রিক অ্যাটমসফিয়ার হয়ে গেল। এটা কিন্তু চলবে না। কি করতে হবে? প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? নেক্সট কি আছে? টিচার্স ফোকাস শুড বি অন দ্য চাইল্ড, মানে টিচারের ফোকাসটা অবশ্যই থাকতে হবে চাইল্ডের উপর। অ্যান্ড টিচিং শুড বি ডান, এবং শিক্ষা দানটা এমন ভাবেই করতে হবে কিপিং ইন মাইন্ড, এটা মাথায় রেখে দ্য চাইল্ডস নিডস, বাচ্চার কি প্রয়োজন। একটা বাচ্চাকে যখন আমি ইংরেজি পড়াতে যাব, তার কি প্রয়োজন, সে কোন প্রসেসে পড়তে চাইছে, সে কোন দিকটা উন্নতি করতে পারছে, কোন দিকটা তার ঘাটতি রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ওপর কিন্তু একজন টিচারের নজর রাখতেই হবে, ঠিক আছে? এটাই গেল থিওরি অফ চাইল্ড সেন্টার লার্নিং। এগুলো গেল আমাদের সাইকোলজিক্যাল প্রিন্সিপালস, কি না, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাইকোলজিক্যাল প্রিন্সিপালস গুলো কিন্তু আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা নেক্সট যাব। একটা এই টোটাল যে চ্যাপ্টারটা বা প্রিন্সিপালস গুলো আমরা পড়লাম, তার সিনপসিস কি আছে, মানে তার কনক্লুশন কি আমরা টানতে পারি, ঠিক আছে? তো সার্টেন স্টেপস অর ম্যাক্সিম ইউজড হোয়াইল টিচিং, যে কি পদ্ধতিগুলোকে আমরা ব্যবহার করতে পারি শিক্ষা দানের সময়। সার্টেন স্টেপস শুড বি ফলোড হোয়াইল টিচিং টু মেক ইট মোর এফেক্টিভ অ্যান্ড গেট, যে কিছু পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যাতে করে সেটা এফেক্টিভ অ্যান্ড গেইনফুল হয়। প্রথমে কি আছে? নোন টু আননোন। সেই সাইকোলজিক্যাল প্রিন্সিপালই আবার আমরা কি নোন টু আননোন, এই যে আমি বলেছিলাম না যে ডিটেলে যাব, সাইকোলজি মানে ছোট করে যখন সাইকোলজিক্যাল প্রিন্সিপালস গুলো পড়ছিলাম সেগুলো আমি বলেছিলাম ডিটেলে যাব। নোন টু আননোন, জানা থেকে অজানা। টিচিং শুড বি ক্যারিড অন হোয়াট দ্য স্টুডেন্টস নো আইদার ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ অর ইন ইংলিশ। তো টিচারকে অবশ্যই ক্যারি অন করতে হবে যে একটা ছাত্র সে তার মাদার টাঙ্গি কি জানে বা ইংলিশেই সে কি জানে, আগে তার জানাটার উপর জোর দিতে হয়। ইট ইজ কনসিডার দ্যাট ওল্ড নলেজ লেস দ্য ফাউন্ডেশন অফ নিউ নলেজ, এবং এটাই মনে করা হয় বা এটাই বিবেচনা করা হয় তার যে ওল্ড এক্সপেরিয়েন্স আছে, পুরনো যে অভিজ্ঞতা বা পুরনো যে তার নলেজ আছে, তার যে ওল্ড নলেজ আছে, পুরনো জ্ঞানটাই হচ্ছে কি ফাউন্ডেশন, সেটাই হচ্ছে তার ভিত। কিসের ভিত্তি না, নিউ নলেজের, নতুন জ্ঞান। তাহলে এটা গেল নোন টু আননোন। নেক্সট কি আসছে? সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স কি? সিম্পল থিংস অ্যান্ড ভোকাবুলারি শুড বি টট ফার্স্ট বিফোর প্রসিডিং টু কমপ্লেক্স স্ট্রাকচারস অর ভোকাবুলারি আইটেমস। কি বলতে হয়? যে প্রথমে সহজ ইজি যে জিনিসগুলো, সেই ইজি জিনিসগুলোকে আগে তাকে পড়ানো হোক, তারপরে তাকে জটিলের দিকে নিয়ে যাও। বাই লার্নিং সিম্পল থিংস লার্নার্স ফিল মোটিভেটেড। বলছে প্রথম যাকে তখন সে যেটা জানে
সেটা তার কাছে ইজি। তাহলে ইজি হওয়ার ফলে কি হবে, যখন তাকে সেটা করতে দেওয়া হবে, সে যখন করতে পারবে নিজে নিজে, তার মধ্যে অটোমেটিক একটা কি আসবে না, অটোমেটিক সে উৎসাহ পাবে, তাই না? তাহলে উৎসাহ পেলেই কি হবে, তার লার্নিং প্রসেসটা গ্রো করে গেল। ক্লিয়ার? সেটাই বলছি যে বাই লার্নিং সিম্পল থিংস লার্নার্স ফিল মোটিভেটেড অ্যান্ড কনফিডেন্ট, এবং সে কি হয়, কনফিডেন্টও হয়, আত্মপত্রই হয়। দ্যাট শুড সার্টেনলি হেল্প ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স। এবং এই কনফিডেন্টটা, তার এই মোটিভেশনটা, এটাই তাকে সাহায্য করবে যখন জটিল দিকে যাওয়া যাবে, সে কিন্তু তখন সেটাকে শিখে নিতে পারবে। নেক্সট আছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট থিংস আর রিয়েল থিংস হুইচ ক্যান বি সিন অ্যান্ড ফেল্ট বাই আওয়ার সেন্সেস। একটু আমি যেটা বলেছিলাম যে কংক্রিট জিনিসটা কি, কংক্রিট জিনিসটা হচ্ছে যেটা সে হাতে কলমে দেখতে হবে, তার চোখের কাছে, ঠিক আছে? সেটাকে অ্যাবস্ট্রাক্ট থিংস ক্যান বি জাস্ট ইমাজিন। অ্যাবস্ট্রাক্ট থিং কি, যেটাকে শুধু আমরা অনুভব করি, মানে চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি। টিচিং ডান উইথ দ্য হেল্প অফ কংক্রিট অবজেক্ট লাস্ট ফর এ লঙ্গার পিরিয়ড, দ্যাট ইজ লার্নার ক্যান ইমাজিন অ্যাবাউট এ গোল্ডেন অ্যাপল ইফ হি হ্যাজ সিন অ্যান অ্যাপল। বলছে যদি কাউকে ধরা হলো, তাকে আপেলের কথা বলা, যে সোনালী আপেল, আদাম এন্ড ইভের সোনালী আপেল তাকে বোঝানো। এবার সে জীবনে যদি কোনোদিন আপেল কি জিনিস না দেখে, তাহলে সে গোল্ডেন আপেল কি বুঝবে? কি বললাম, বোঝা গেছে না? বোঝা না? ও নীল শেয়াল, স্যার বুঝুন। তাহলে নীল শেয়াল, তাকে শেয়াল কি জিনিস জানতে হবে, তবে তো সে নীল শেয়াল জানবে, তাই না? সেই জিনিসটা আর কি, যে প্রথমে তার কাছে কংক্রিট মানে হাতের কাছে তাকে, যেটা সে দেখতে পায়, ছুঁতে পারে, সেরকম একটা থাকতে হবে, তারপরে তাকে কল্পনায় নিয়ে যেতে হবে। সেটাই বলা হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা? নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, বুঝতে কারো কোনো সমস্যা? এই যে তিনটে পয়েন্ট আমরা পেলাম। আচ্ছা, ভেরি গুড। নেক্সট, analysis to synthesis. When teaching is done from detailed teaching to summarize, we go from analysis to synthesis. পুরো এই যে আপনাদেরকে আমি প্রত্যেকটা ডিসকাস করছি আমরা, বা বলছি আপনাদেরকে, আমি কি করছি, আস্তে আস্তে ধরে ধরে সবটা পড়ছি, তারপরে কি করছি, আবার এগেন সেই পেজে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি আবার দ্বিতীয়বার করে অ্যানালাইজ। তাহলে অ্যানালিসিস টু সিনথেসিস, প্রথমে পুরো বিষয়টাকে অ্যানালিসিস করো ধরে ধরে যে কোনো জিনিসকে, ঠিক আছে? তারপরে সিনথেসিস মানে পুরো বিষয়টা ছোট্ট করে একবার বলে দেওয়া। কি বললাম, বোঝা গেছে? ক্লিয়ার? সেটাই আমিও এই প্রসেসেই চলছি, ঠিক আছে? অ্যানালিসিস টু সিনথেসিস। আচ্ছা, ইন্ডাকশন টু ডিডাকশন। ইন্ডাকশন টু ডিডাকশন মানে কি? ইন্ডাকশন মেথড বা ইন্ডাকটিভ মেথড, we give some example first, then try to reach on conclusion. In deduction, first of all a rule is explained, then some examples are given. Teaching should be always proceed from induction to deduction. আগে মাথায় রাখতে হবে what is inductive and what is deductive. Inductive means first example, then theory or rules. কি বললাম? ইন্ডাকশন মানে ফার্স্ট এক্সাম্পলস, প্রথমে উদাহরণ, তারপরে রুলস অর থিওরি, তারপরে নিয়ম বা নীতি। বাট ডিডাকশনটা কি, তার উল্টো, প্রথমে রুলস অর থিওরি দেন এক্সাম্পলস। তাহলে কিন্তু একটা বাচ্চাকে সবচেয়ে ভালো পড়ানো যায় ইন্ডাকশন ডিডাকশন। কারণ হচ্ছে যদি প্রথমে তাকে আমি রুলস বা থিওরি একবারে প্রথমেই যদি বোঝাতে যাই, তার কিন্তু বুঝতে সমস্যা হবে বা জানতে সমস্যা হবে, তাই না? সে ধরতে পারবে না চট করে। কিন্তু তাকে যদি একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে দেওয়া হয়, একদম একটা বাস্তবিক প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেওয়া হলো, তারপরে তাকে থিওরিটা বোঝানো হলো, তখন কিন্তু সে খুব সহজেই বুঝতে পারবে। সেটাকেই বলা হচ্ছে ইন্ডাকশন টু ডিডাকশন। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা? অ্যানালিসিস টু সিনথেসিস এন্ড ইন্ডাকশন টু ডিডাকশন। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন, আমি আবার বলবো। ইন্ডাকশন মানে হচ্ছে ফার্স্ট এক্সাম্পল দেন রুলস। মানে ধরুন, হ্যাঁ, ধরুন কোন একটা জিনিস আপনি বোঝাবেন, আগে তাকে উদাহরণ দিয়ে দিলেন, তারপরে তাকে জিনিসটা বোঝালেন, এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। আর ডিডাকশনটা কি, এর উল্টোটা, মানে প্রথমে আপনি তার রুলসটা বা থিওরিটা বোঝাবেন, তারপরে তাকে এক্সাম্পল দেবেন। তাহলে এটা বলতে হয় যে প্রথমে এক্সাম্পল দিন, তারপরে রুলস বা থিওরিতে যান, তারপরে আবার রুলস বা থিওরিটা বলুন, আবার এক্সাম্পল দিন। তাহলে ইন্ডাকশন টু ডিডাকশনে যেতে বলছি। ক্লিয়ার? বুঝতে পারলাম? ভেরি গুড। নেক্সট আছে সাইকোলজিক্যাল টু লজিক্যাল। এটা খুব ইম্পর্টেন্ট।
সাইকোলজিক্যাল টু লজিক্যাল, মানে মনস্তাত্ত্বিক দিকটা আগে, তারপরে যৌক্তিক দিকটা। While teaching, the interest, aptitudes, capacities and difficulty level of the learners should be kept in mind. That is, vocabulary and sentence structure of a language should be taught keeping in mind that the difficulty level of the learners, and then they could be arranged and extended in a logical manner. Very good. সাইকোলজিক্যাল টু লজিক্যাল মানে, সাইকোলজিক্যাল মানে কি মনস্তাত্ত্বিক, লজিক্যাল মানে কি যৌক্তিক, মানে যুক্তিবাদী। আগে আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে স্টুডেন্টের। ধরুন আপনারা কোন একটা স্টুডেন্টকে রিঅ্যারেঞ্জমেন্ট পড়াচ্ছেন, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ মানে কি পরপর পরপর ঘটনাগুলো সাজানো, সেন্টেন্সগুলোকে সাজানো। এবার প্রথমে আপনি তাদেরকে যদি কোনো বিষয়টা বুঝিয়ে না দেন, তাদের মনস্তাত্ত্বিক যে ভুলগুলো আছে, মনস্তাত্ত্বিক ভুল মানে তাদের মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন থাকে যে স্যার কিভাবে সাজাবো, সাল ধরে সাজাবো, না ঘটনাক্রম ধরে সাজাবো, না বাক্যের গঠন দেখে সাজাবো, এগুলো তাদের মনে প্রশ্ন থাকে। তাহলে প্রথম আপনার কাজ হচ্ছে যে রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করব, করার পদ্ধতিটা কি, মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে আগে বুঝিয়ে দিন, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট তাদেরকে করতে দিন। মানে কি করলেন, আগে তাদেরকে মানসিকভাবে বোঝালেন, তাদের সাইকোলজিক্যালি তাদেরকে স্ট্রং করলেন, তারপরে তাদেরকে বললেন লজিক্যালি এবার কারেক্ট। এটা কি বলা হচ্ছে সাইকোলজিক্যাল টু লজিক্যাল। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম সাইকোলজিক্যাল টু লজিক্যালটা বোঝা গেছে প্রত্যেকের? ইয়েস অর নো? আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে রিলেট ফর্ম টু মিনিং and contextualize. All class activities should be meaningful. Whatever activity the students are involved in, the students should be able to understand the meaning of what they hear, say, read or write. মানে এটা দ্বারা কি বোঝাতে চাইছে জানেন তো? রিলেট ফ্রম টু মিনিং অ্যান্ড কনটেক্সচুয়ালাইজ। ধরুন আপনি পড়াচ্ছেন একটা গাছের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি। এখানে রিলেট ফ্রম মিনিং টু কনটেক্সচুয়ালাইজ মানে বলতে চাইছি আপনি থিওরি দিয়ে বুঝিয়ে দিলেন, শিকড় দিয়ে জল টানে, পাতায় ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষ হয়, কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে অক্সিজেন দিয়ে দেয়, এবং পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। সেখানে সে খাবারটা আবার কাণ্ড দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, দিয়ে গাছ বাড়তে থাকে। এটা একটা শিশু ভালো বুঝবে? না একটা ছোট্ট চারা গাছকে আপনি হাতের কাছে নিয়ে চলে এলেন, টবের মধ্যে ছোট ছোট পোর্টেবল টব আছে, দিয়ে সেখানে একটা ছোট্ট চারা গাছকে দেখালেন, দেখালেন কাকে পাতা বলে, কাকে কাণ্ড বলে, কাকে শিকড় বলে, শিকড়গুলো কিরকম ভাবে বিস্তৃত থাকে, কেন আমরা সেই মাটিটাতে জল দিচ্ছি, এই জলটা কোন দিকে যাচ্ছে, না শিকড় টানছে, সেটা আপনি শিকড়কে দিয়ে দেখিয়ে দিলেন। এই দেখ কাণ্ড, কাণ্ডের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে কোথায়, না পাতায়, পাতা দেখ সবুজ কেন, কারণ এই পাতাটাকে যদি আমরা ছিঁড়ি ভিতরে দেখবি একটা ক্লোরোফিল জাতীয় জিনিস পাওয়া যায়, তার রং হচ্ছে সবুজ, তাই গোটা পাতা গাছ পাতাটার রং হচ্ছে সবুজ। এখানে দেখ, এখানে বাষ্পীভবনের মাধ্যমে কি হয়, না এরা কার্বন ডাইঅক্সাইডটা একটা টানে বাষ্পীভবনের মাধ্যমে অক্সিজেনটাকে বের করতে হয়। তাহলে এটা যে আপনি তাদেরকে কিভাবে করালেন, না তাদেরকে করালেন এমন ভাবে যে তাদেরকে আপনি ইনভলভ করিয়ে দিলেন ওটার মধ্যে, তাদের কান সক্রিয় হয়ে উঠলো, তাদের চোখ সক্রিয় হয়ে উঠলো, এবং যখন তারা সেই বিষয়টা বুঝে নিল তারা কিন্তু সেটা বলতে পারবে। আর সে যখন নিজে বানিয়ে বলতে পারছে মানে সে লিখতেও পারবে। বুঝতে পারলাম? তাহলে রিলেট ফ্রম টু মিনিং অ্যান্ড কনটেক্সচুয়ালাইজ মানে যেটা আমরা পেয়েছিলাম একটু এর সঙ্গে কানেক্টেড আছে লার্নিং বাই ডুইং। ঠিক আছে, হাতে কলমে আপনাদের মধ্যে একজন বললেন, তাহলে সেটাই এটা। তাহলে আমরা টোটাল বিষয়টা আর একবার সিনপসিস করে নিই। আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়লাম? এই গেল আজকের আপনাদের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো আমি প্রথমে আর একবার পুরো বিষয়টা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং এ কি পেয়েছিলাম, না কি প্রিন্সিপালস পেয়েছিলাম, না ফার্স্ট পেয়েছিলাম কানেকশনিজম, তাই তো? কানেকশনিজমের আন্ডারে কি ছিল? স্টিমুলাস রেসপন্স থিওরি বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড।
কার না থর্নডাইকের। এর আন্ডারে কি কি ছিল না তিনটে মেজর লজ ছিল, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট অ্যান্ড ল অফ রেডিনেস। এছাড়াও মাইনর লজ ছিল লজ অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম এক্সটার্নাল স্টিমুলাস, ল অফ পার্সেল অ্যাক্টিভিটি, ল অফ অ্যাসিমিলেশন অর অ্যানালজি অ্যান্ড ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। তাহলে এটা গেল কি না স্টিমুলাস রেসপন্স থিওরি, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেথড। নেক্সট কন্ডিশনিং থিওরি। কন্ডিশনিং থিওরি আমরা দু রকম পেয়েছিলাম, একটা অপারেন্ট কন্ডিশনিং, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং কার না বিএফ স্কিনারের, আর ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে কার না প্যাভলভ অ্যান্ড ওয়াটসনের। নেক্সট আমরা পেয়েছিলাম জেসেল থিওরি অফ ইনসাইট। তিনি বলেছিলেন কি আমাদের মধ্যে যে ইনার অর ইন্টেনসিভ যে পাওয়ার আছে সেটার দ্বারাতেই আমাদের যে লার্নিংটা হয়, মানে সেখানে কিন্তু এই মেকানিক্যাল রিপিটেশন অফ ট্রায়াল লার্নিং এথডটা অ্যাভয়েড করা যায়। এটা স্ট্রেস করে কি পারসিভিং সিচুয়েশনের উপর। তাহলে থিওরি অফ ইনসাইট কার না জেসাল্টের। নেক্সট আমরা পেয়েছিলাম টিচিং বাই সাইকোলজিক্যাল ওয়ে, সেটাকে আমি আপনাদেরকে বলেছিলাম পরে দেখাবো। সাইকোলজিক্যাল ওয়েতে কি কি পেয়েছিলাম না প্রথমে হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, তারপরে নোন টু আননোন, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট আর হোল টু পার্ট। নেক্সট পেয়েছিলাম লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইংটা কি পেয়েছিলাম না হাতে কলমে, যেটা বলেছিলেন যে নিজেরা কাজ করতে করতে শিক্ষা। নেক্সট তারপরে পেয়েছিলাম লার্নিং বাই অডিও ভিজুয়াল এডস, মানে বিভিন্ন যে অডিও ভিজুয়াল এডস গুলো আছে ভিসিডি ভিভিডি, হ্যাঁ মডার্ন ডেতে আপনার এসে আছে। সবথেকে আকর্ষণীয় স্যার, ইয়েস, এটা বাচ্চাদের কাছ থেকে সবকিছু থেকে আকর্ষণীয়। সব থেকে আকর্ষণীয় হচ্ছে অডিও ভিজুয়াল। ঠিক আছে, নেক্সট আমরা পেয়েছিলাম যে কি কি সাইকোলজিক্যাল প্রিন্সিপালস গুলো আছে। প্রথমে পেয়েছিলাম থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, তারপরে পেলাম থিওরি অফ ইমিটেশন, তারপরে পেলাম থিওরি অফ হ্যাবিট ফরমেশন, তারপরে পেলাম থিওরি অফ এক্সারসাইজ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল বাই বিএফ স্কিনার, তারপরে কি পেয়েছিলাম থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তারপরে পেলাম থিওরি অফ ইউজিং মাদার টাং, নেক্সট পেলাম থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ, তারপরে পেলাম থিওরি অফ রেশিও অ্যান্ড সিরিজ, তারপরে পেলাম থিওরি অফ চাইল্ড সেন্টার লার্নিং, তারপরে লাস্ট এলাম আবার কি পুরো বিষয়টা ছোট করে জানা, আরেকটু বেশ ভালো করে একটা সিনপসিস করে নেওয়া। নোন টু আননোন বলতে কি বোঝানো হয়েছে, সিম্পল টু কমপ্লেক্স বলতে কি বোঝানো হয়েছে, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝানো হয়েছে, এবং অ্যানালিসিস টু সিনথেসিস বলতে কি বোঝানো হয়েছে, ইন্ডাকশন টু ডিডাকশন বলতে কি বোঝানো হয়েছে, সাইকোলজিক্যাল টু লজিক্যাল বলতে কি বোঝানো হয়েছে, এবং রিলেট ফ্রম মিনিং অ্যান্ড কন্টেক্সচুয়ালাইজ বলতে কি বোঝানো হয়েছে। এই গেল আপনাদের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন দারুণ বুঝিয়েছেন স্যার, দারুণ বুঝিয়েছেন। হ্যাঁ বলুন, বলুন একজন একজন করে বলুন। কিরকম টাইপের কোশ্চেন আছে? আমি তো কোয়েশ্চেন গুলো আপনাদেরকে বলেই দিলাম, পড়াতে পড়াতে অনেক কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি, কি কি কোয়েশ্চেন আসবে বলেছিলাম তো নাকি কোয়েশ্চেন গুলো, হ্যাঁ বলেছিলেন। আমি পড়াতে পড়াতেই বলে দিয়েছি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে চ্যাপ্টারটা শেষ হলো, এটা তো আপনারা পাবেনই, এর সঙ্গে এরও একটা ছোট করে সিনপসিস যাবে, তার সঙ্গে কোয়েশ্চেন আনসার যাবে। তাহলে কোয়েশ্চেন আনসার গুলো করে নেবেন একটু, তাহলে বুঝে যাবেন কি কি টাইপের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম, বিদায় জানালাম আপনাদেরকে, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। না স্যার, দারুণ হচ্ছে আজকে ক্লাস। ওকে, থ্যাংক ইউ অল, তাহলে এখানেই বিদায় জানালাম।